Hello students. I guess you are passing busy week with your assignments. All the best for that. Anyway, I'd like to start a new topic that is human relationships. It's in unit 4 and the first lesson is about etiquette and manners. So, human relationships. The title is a very familiar thing for you. রিলেশনশিপস আমরা চারিপাশেই অনেক রকম সম্পর্কের বন্ধনে আবদ্ধ মানব সম্পর্ক না হিউম্যান রিলেশনশিপস সো হোয়াট ইজ রিলেশনশিপস ইটস স্টেট অফ বিং কানেক্টেড it's a way in which two people are connected. So রিলেশনশিপ থাকলেই তো হয় না দেখা যাচ্ছে যে তোমার সাথে তোমার বন্ধুর তোমার বাবা মায়ের রিলেশনশিপটা কতটুকু মানে তুমি অ্যাজ এ ডটার অ্যাজ এ ফ্রেন্ড কতটুকু গ্রহণযোগ্য সেটা প্রকাশ পাবে তোমার এটিকেট এবং ম্যানার্স দিয়ে উই আর পার্ট অফ আ ফ্যামিলি উই অল আর পার্ট অফ আ ফ্যামিলি অ্যান্ড we also part of society. Apart from blood relations, we have so many relations. We have relationships with our friends, we have our colleagues, or we have teammates, we have teachers, and so on, okay, etc. So চারপাশে আমাদের অনেক ধরনের মানুষজন ছড়িয়ে ছিটিয়ে আছে ইনফ্যাক্ট যাদের সাথে আসলে তোমার প্রতিদিনের কোনো দেখা সাক্ষাৎ যোগাযোগ নেই কিন্তু দেখা যাচ্ছে সে তোমার ছোট ছোট কাজগুলো করে দেয় যেমন মনে করো তোমার সামনে তোমার বিল্ডিংয়ের সামনের বাগানটা কেউ পরিষ্কার করে দিচ্ছে প্রতিদিন হ্যাঁ বিল্ডিংটা পরিষ্কার করে দিচ্ছে ফ্লোরটা পরিষ্কার করে দিচ্ছে বিল্ডিংয়ের সিঁড়িগুলো পরিষ্কার করে দিচ্ছে তার সাথে তো তোমার কোনো ব্লাড রিলেশনও নেই কিন্তু সব ধরনের মানুষের সাথেও কিন্তু তোমার একটা রেসপেক্টের জায়গা থাকে মানে রেসপেক্ট ব্যাপারটা ছোটরা যেমন বড়দেরকে দেবে তেমনি বড়রাও কিন্তু ছোটদেরকে রেসপেক্ট করতে পারে অবশ্যই পারে তোমার কথাকে মূল্য দেওয়া মানে তুমি যে সম্মানটা ছোট হয়ে বড়জনকে দিচ্ছ ওই সম্মানটার মূল্য রাখতেও কিন্তু বড়দের জানতে হয় সো ছোটরাও কিন্তু রেসপেক্ট পাওয়া যোগ্য আমি সবসময় এই কথাটা বিশ্বাস করি যে ছোটদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখি ছোটদের মতামতকেও রেসপেক্ট দেওয়া যায় যাই হোক এটিকেট এবং ম্যানারের বিষয়টা আরেকটু স্পেসিফিক করে বলি যে এটিকেট হলো সেট অফ রুলস একটা সমাজে চলতে গেলে একটা নির্দিষ্ট তুমি যে দেশটাতে বসবাস করো তুমি যে কালচার বিলং করো তোমার যে একটি ঐতিহ্য আছে সেই অনুযায়ী কিন্তু এটিকেটগুলো ভিন্ন হয় এটিকেট ইজ সেট অফ রুলস ওকে এতটুকু আপাতত জানি যে এটিকেট হলো সেট অফ রুলস অ্যান্ড ম্যানার্স হলো অ্যাকশন অ্যাজ ফর এক্সাম্পল রেসপেক্ট দ্য এল্ডার্স তোমাকে বলা হলো যে বড়দেরকে সম্মান করো আর তুমি যে হাতটা তুলে সালাম দিচ্ছ বা নমস্কার দিচ্ছ এটা হলো ম্যানার্স শো করাটা হলো ম্যানার্স আর রুলস সেট অফ রুলস হচ্ছে এটিকেট সো আমরা এগিয়ে যাই এগুলো নিয়ে আরও অনেক কথা হবে এবং এক একটা দেশে নানা রকম এটিকেট আছে আবার এটিকেট আবার বিভিন্ন রকম হয় যেমন বিজনেস এটিকেট ইটিং এটিকেট কর্পোরেট এটিকেট তারপর আরও হতে পারে যে যেমন টেলিফোন এটিকেট ওয়েডিং এটিকেট এক একটা জায়গায় কিন্তু একটা বিজনেস ইনস্টিটিউশনের এটিকেটটা একরকম কর্পোরেট ফার্মগুলোতে এক এক রকম তারপর ওয়েডিং এটিকেট বলছে ইটিং এটিকেট বলছে ইনফ্যাক্ট এই যে আমরা টেবিল ম্যানার কথাটা বলি এখানে অনেক ভিন্নতা আছে মানে দেশে দেশে
এক দেশ থেকে আরেক দেশের তারতম্য আছে। যাই হোক, একটু লেসনটাতে আসি। বলছে অ্যাজ এ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড টু গ্রিট ইউর এল্ডার্স। অ্যাজ এ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড, মাস্ট হ্যাভ বিন টোল্ড মানে তোমাকে বলা হয়, ইউ টোল্ড না, কিন্তু তোমাকে বলা হয়, কারো দ্বারা বলা হয়, তার মানে এটা প্যাসিভ ফর্মে আছে। ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড বাই সামওয়ান মানে কি, বাই দ্য এল্ডার্স, তোমার বড়রা তোমাকে নিশ্চয়ই শিখিয়েছে ছোটোবেলা থেকে, টু গ্রিট ইউর এল্ডার্স অ্যান্ড ভিজিটার্স টু ইউর হোম অ্যাকর্ডিং টু ইউর কালচার অ্যান্ড ট্র্যাডিশন। তাহলে একটি শিশু যখন বড় হতে থাকে, শিশুকাল থেকেই তোমাকে শেখানো হয় যে তুমি কি করে বড়দেরকে এবং তোমার বাসায় যে বেড়াতে আসে, যে ভিজিট করতে, ভিজিটার বলছে, তাকে তুমি কিভাবে সম্বোধন করবে। আমাদেরকেও যেমন ছোটোবেলায় এটা করাই হতো, যখন বাসায় কোনো গেস্ট আসতো, হ্যাঁ প্রণাম করো, পা ধরে প্রণাম করো বা নমস্কার দাও। এগুলো আসলে আমাদের কালচারের এবং আমাদের দেশের কালচারে এক এক রিলিজিয়নের এক একজন মানে রিলিজিয়ন ভেদে গ্রিট করার ওয়েটাও ভিন্ন। আসসালামু আলাইকুম বলছি, মুখে আমরা যে আসসালামু আলাইকুম সালাম দিচ্ছি, বা হাতে আমরা এভাবে দেখে নমস্কার দিচ্ছি, কিংবা পা ধরে প্রণাম করছি, এগুলো হচ্ছে আমাদের এক এক রিলিজিয়নের মানুষ এক একভাবে বড়দেরকে সম্বোধন করছে, সম্মানিত করছে। ঠিক আছে, আচ্ছা গ্রিট শব্দটা আমরা একটু দেখি। গ্রিটটাও কিন্তু একটা অ্যাক্ট অফ কমিউনিকেশন। গ্রিট করার মাধ্যমে আমরা কমিউনিকেট করতে শুরু করি কিন্তু। সো গ্রিটিং অর রেসপেক্ট অর শোয়িং রেসপেক্ট ইজ অলসো অ্যান অ্যাক্ট অফ কমিউনিকেশন। আমরা কমিউনিকেট করা কিন্তু শুরু করি একটা গ্রিটিংয়ের মাধ্যমেই। ঠিক আছে, তো গ্রিটটা হতে পারে, কি হতে পারে দেখি, রিসিভ, তারপর অ্যাড্রেস হতে পারে, অ্যাড্রেস, ওয়েলকাম হতে পারে, বাও, স্যালিউট, ওকে এগুলো রাখি। রিসিভ, অ্যাড্রেস, কাউকে কিছু বলে অ্যাড্রেস করা, গ্রিট করা। আমরা আবার গুড মর্নিং, গুড ইভিনিং এভাবেও কিন্তু গ্রিট করি। হ্যাঁ, তো আর আমাদের দেশে যেটা হয়ে আসছে, আমরা একটু ইনফর্মালি কাউকে মানে এল্ডারদের ছাড়া ফ্রেন্ডসদেরকে কীভাবে গ্রিট করি। হ্যাঁ, হেই হ্যালো, আমরা কিন্তু প্রায় এই যে ওয়েভ করে দেশের মানে বিভিন্ন দেশের গ্রিট করার বলছিলাম যে বিভিন্ন রকম সিস্টেম আছে। বিভিন্ন রকম ম্যানারে তারা গ্রিট করে। ইউকে ইউএসএ যে যেমন হ্যান্ডশেক করছে কেমন, তারপর থাইল্যান্ডে যেমন এই যে দুটো হাত জোর করে একটু ঝুঁকে বাও করা, যেটাকে বলে ঝুঁকে সম্বোধন করছে, গ্রিট করছে কাউকে। এবং থাইল্যান্ডে গেলে মানুষ মানে থাইল্যান্ডের যারা নাগরিক তারা সবসময় খুব স্মাইলিং ফেসে থাকে, যে কোনো অপরিচিত কাউকে দেখলেও একটা স্মাইল দেবে, এটা দেখতেও খুব ভালো লাগে আর কি। তো তারপর জাপানে একদম বেন্ড ডাউন হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো একদম বাও করা, যেটা একদম ঝুঁকে ওরা একজনকে সম্মানিত করে, গ্রিট করে। আচ্ছা, ফিলিপিন্সে একটা যখন বড়দেরকে ছোটরা গ্রিট করে, দেখা যাচ্ছে হাতটা কপালে রেখে, সুন্দর করে কপালে রেখে তারা গ্রিট করে। মানে বড়দের হাতটা ছোটরা কি করে, কপালে রেখে, প্রথম দেখা অনেক দিন পরে দেখা হলো যে গ্রিট করার ব্যাপারটা আছে, কপালে রাখে। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো, ইন ট্র্যাডিশনাল Tibetan culture, তিব্বতের কথা বলছি, in traditional Tibetan culture, sticking out one's tongue is a sign of respect and it is often used to greet people. And according to a folklore, it is believed that a 9th century
cruel king. There was a cruel king in 9th century who had a black tongue. So people show their tongue in order to prove that they are not the descendants of that king who had the black tongue, because the people of Tibet did not like that king. ওকে, বোঝা গেল তো না? তারা গ্রিট করে অনেকটা, দে শো বাই শোয়িং দেয়ার টাং। হ্যাঁ, আমরা যেটাকে ভেংচি কাটা বলি, কেমন? তো এটা তো আমাদের জন্য খুবই স্ট্রেঞ্জ একটা বিষয়, তাই না? এভাবে আমরা গ্রিট করার কথা চিন্তা করতে পারি? তো তো এক এক জায়গার একটা ট্র্যাডিশন, কালচার, বিভিন্ন কিছুর ভেদে এই গ্রিটিংয়ের পদ্ধতিগুলো আলাদা হতে পারে। এখন এই যে এক্ষুনি বলছিলাম যে এই যে ফোকলোর অনুসারে একটা খুব ক্রুয়েল রাজার যার ব্ল্যাক টাং ছিল, এবং তিব্বতের মানুষরা যেহেতু তাকে অপছন্দ করতো, তারা এটা যেন মনে হয় না হয় যে ওই রাজারই আমরা বংশধর, এই জন্য দে শো দেয়ার টাং অ্যান্ড greet people by this way. So there are varieties of ways to greet one another. তো এই পার্থক্যগুলো আসলে কত বৈচিত্র্য না, পুরো পৃথিবী জুড়ে কত না বৈচিত্র্য। তো এই বৈচিত্র্যগুলো নিয়ে আমাদের কিন্তু চলতে হয়, এবং জীবনটাও বৈচিত্র্যময় হয়ে যায় আসলে। আচ্ছা, তো এটিকেট অ্যান্ড ম্যানার এবং গ্রিটের ব্যাপারটাই শুধুমাত্র এটিকেট ম্যানারের সব কিছু না। গ্রিটটা হচ্ছে শুধুমাত্র একটু সম্বোধন করার বিষয়টা। ফার্স্ট মিট হলে, ফার্স্ট দেখা হলে, অনেক দিন পরে দেখা হলে যে সম্বোধনের ব্যাপারটা, তো আর এক একটা এই যে রিলেশনশিপসগুলো তো আরও অনেক কিছুর উপর নির্ভরশীল। তোমার সাথে যার বন্ধুত্ব, যার ভালো সম্পর্ক, তার অনেস্টি, তার ডিগনিটি, তার মোরালিটি, তার ট্রুথফুলনেস, অনেক ব্যাপার যখন তুমি একজনের ক্যারেক্টারিস্টিক্সে দেখতে পাও, তখন কিন্তু আস্তে আস্তে তার অ্যাকসেপ্টেবিলিটিটা বাড়তে থাকে। সো এখানে শুধুমাত্র গ্রিটিংসটা হচ্ছে এটা শুরু করলাম মাত্র চ্যাপ্টারটা এই গ্রিটিংসের কথা বলে। আরেকটু এগিয়ে যাই। অ্যাকর্ডিং টু ইয়োর কালচার অ্যান্ড ট্রেডিশন, তাহলে আমরা আমাদের সিনিয়রদের কীভাবে গ্রিট করব, এটা আমাদের কালচার, আমাদের ট্রেডিশনে কিন্তু সেটা বলে দেয়। ওকে, কালচার যেটা আমরা বলি সংস্কৃতি, কালচার হলো কি রিফাইনমেন্ট, সিভিলাইজেশন একটা কথা আছে, সিভিলাইজেশন, এলিভেশন, তারপর অ্যান্ড ট্র্যাডিশন আমরা ঐতিহ্য বলতে পারি, ট্র্যাডিশন, হেরিটেজ বলতে পারি, ট্র্যাডিশন, হেরিটেজ। এখন আমাদের দেশে কালচার বা ট্র্যাডিশনগুলো আমরা বাঙালি সংস্কৃতি ধারণ করে চলার তো অবশ্যই চেষ্টা করব, কিন্তু বিদেশি সংস্কৃতিটা অ্যাকচুয়ালি আমাদেরকে খুব প্রভাবিত করেই যাচ্ছে। তো আমরা যাতে আমাদের নিজেদের শেকড়টা ভুলে না যাই আর কি, কারণ এটাকে বলা হয় উন্মূল হয়ে যাওয়া, মানে তোমার কোনো শেকড় নাই। তুমি একটা দেশের বা অন্য যে কোনো দেশেই যাও, যে কোনো দেশের মানুষকে দেখে কিন্তু তুমি তারা ধরো যেভাবে তাদের পোশাক বা তাদের ভাষা, নানান কিছুতেই কিন্তু তাদের সংস্কৃতিটা তারা ফুটিয়ে তোলার চেষ্টা করে। তো আমরা সবাই যে একই রকম তা না, অনেকেই ভিন্ন আছে যারা নিজেদের সংস্কৃতিটাকে ধারণ করার প্রাণপণ চেষ্টা করে। তো এদিকটাতে একটু আমাদের ভাবতে হবে আর কি, হ্যাঁ, যাতে আমরা খুব বেশি অন্যের মুখাপেক্ষী না হয়ে একটু নিজের সংস্কৃতিটা ধারণ করে চলার মতো যাতে আমাদের ওরকম একটা ব্যক্তিত্ব তৈরি হয়, ওরকম যাতে একটা অভ্যাস তৈরি হয় আমাদের মধ্যে। আচ্ছা, এত কথা না বলি, ভালো লাগছে না আমার।
In traditional Tibetan culture, তিব্বতের কথা বলছি, in traditional Tibetan culture, sticking out one's tongue is a sign of respect, and it is often used to greet people. And according to a folklore, it is believed that a 9th century cruel king, there was a cruel king in 9th century who had a black tongue. So people show their tongue in order to prove that they are not the descendants of that king who had the black tongue, because the people of Tibet did not like that king. ওকে, বোঝা গেল তো না? তারা গ্রিট করে অনেকটা, দে শো বাই শোয়িং দেয়ার টাং, হ্যাঁ, আমরা যেটাকে ভেংচি কাটা বলি, কেমন? তো এটা তো আমাদের জন্য খুবই স্ট্রেঞ্জ একটা বিষয়, তাই না? এভাবে আমরা গ্রিট করার কথা চিন্তা করতে পারি? তো এক এক জায়গার একটা ট্র্যাডিশন, কালচার, বিভিন্ন কিছুর ভেদে এই গ্রিটিংয়ের পদ্ধতিগুলো আলাদা হতে পারে। এখন এই যে এক্ষুনি বলছিলাম যে এই যে ফোকলোর অনুসারে একটা খুব ক্রুয়েল রাজার যার ব্ল্যাক টাং ছিল, এবং তিব্বতের মানুষরা যেহেতু তাকে অপছন্দ করতো, তারা এটা যেন মনে হয় না হয় যে ওই রাজারই আমরা বংশধর, এই জন্য দে শো দেয়ার টাং অ্যান্ড greet people by this way. So there are varieties of ways to greet one another. তো এই পার্থক্যগুলো আসলে কত বৈচিত্র্য না, পুরো পৃথিবী জুড়ে কত না বৈচিত্র্য। তো এই বৈচিত্র্যগুলো নিয়ে আমাদের কিন্তু চলতে হয়, এবং জীবনটাও বৈচিত্র্যময় হয়ে যায় আসলে। আচ্ছা, তো এটিকেট অ্যান্ড ম্যানার এবং গ্রিটের ব্যাপারটাই শুধুমাত্র এটিকেট ম্যানারের সব কিছু না। গ্রিটটা হচ্ছে শুধুমাত্র একটু সম্বোধন করার বিষয়টা। ফার্স্ট মিট হলে, ফার্স্ট দেখা হলে, অনেক দিন পরে দেখা হলে যে সম্বোধনের ব্যাপারটা, তো আর এক একটা এই যে রিলেশনশিপসগুলো তো আরও অনেক কিছুর উপর নির্ভরশীল। তোমার সাথে যার বন্ধুত্ব, যার ভালো সম্পর্ক, তার অনেস্টি, তার ডিগনিটি, তার মোরালিটি, তার ট্রুথফুলনেস, অনেক ব্যাপার যখন তুমি একজনের ক্যারেক্টারিস্টিক্সে দেখতে পাও, তখন কিন্তু আস্তে আস্তে তার অ্যাকসেপ্টেবিলিটিটা বাড়তে থাকে। সো এখানে শুধুমাত্র গ্রিটিংসটা হচ্ছে শুরু, এটা শুরু করলাম মাত্র চ্যাপ্টারটা এই গ্রিটিংসের কথা বলে। আরেকটু এগিয়ে যাই। অ্যাকর্ডিং টু ইয়োর কালচার অ্যান্ড ট্রেডিশন, তাহলে আমরা আমাদের সিনিয়রদের কীভাবে গ্রিট করব, এটা আমাদের কালচার, আমাদের ট্রেডিশনে কিন্তু সেটা বলে দেয়। ওকে, কালচার যেটা আমরা বলি সংস্কৃতি, কালচার হলো কি রিফাইনমেন্ট, সিভিলাইজেশন, একটা কথা আছে সিভিলাইজেশন, এলিভেশন, তারপর অ্যান্ড ট্র্যাডিশন আমরা ঐতিহ্য বলতে পারি, ট্র্যাডিশন, হেরিটেজ বলতে পারি, ট্র্যাডিশন, হেরিটেজ। তোমার দেশের কালচারটাই কিন্তু তোমার মূল পরিচয়। একজন বাংলাদেশি নাগরিককে তাকে দেখে বোঝা যেতে হবে যে সে বাংলাদেশি, এটাই কিন্তু গর্বের। তাকে ভিনদেশি মনে করাটা কিন্তু গর্বের না। হ্যাঁ, তাকে একজন বাঙালিকে তার ঐতিহ্যটাকে নিজের মধ্যে ধারণ করেই কিন্তু সে যেখানেই যাক, সেটা যদি পরিচয় দিতে পারে আমি বাংলাদেশি, এটা গর্বের সাথেই পরিচয় দেওয়া উচিত। এবং তুমি দেখবে যে কোনো দেশের নাগরিককে দেখবে যে তারা কিন্তু নিজের কালচারটাকে আগে বজায় রাখে, নিজের কালচারটা আগে ধারণ করে। কেমন? এই কালচারটাই কিন্তু আমাদের আইডেন্টিটি। ওকে, তো আমরা এগিয়ে যাই। লেটস গো অ্যাহেড। ইউ মাস্ট হ্যাভ বিন টট টু বি পোলাইট। আমাদের চাইল্ডহুডের কথা বলছে।
যে আমাদেরকে কিছু নৈতিক শিক্ষা ঘর থেকেই তো দেওয়া হয়, ফ্যামিলি থেকেই তোমাকে যে শিক্ষাগুলো দেওয়া হচ্ছে, আস্তে আস্তে তুমি যখন স্কুলে যাচ্ছ বা সেখান থেকে একটা শিক্ষা তুমি পাচ্ছ অবশ্যই, কিন্তু ফ্যামিলি তোমার প্রথম স্কুল, কিন্তু তোমার ফ্যামিলি। You must also have been taught to be polite in company and keep quiet while others, especially your elders, spoke. তাহলে কি বলছে যে তোমাকে নিশ্চয়ই তোমাকে এটা শিক্ষা দেওয়া হয়েছে যে তুমি নম্র ভদ্র থাকবে এবং তুমি তুমি শান্ত থাকবে, কোয়াইট থাকবে যখন, স্পেশালি বিশেষত যখন বড়রা কথা বলে তুমি শুনবে। হ্যাঁ, আমরা প্রায় সময় আমাদের বলে হ্যাঁ বড়দের মুখে মুখে কথা বলবে না, বড়দের কথা শুনবে। এই এই শিক্ষাগুলো আসলে আমাদেরকে ছোটোবেলা থেকে দেওয়া হয় এবং এটাই তুমিও যখন বড় হবে তুমিও ছোটোদেরকে এটাই বলে আসছো, তোমার ছোটো ভাই বোনদেরকে এটাই বলে আসছো। হ্যাঁ, তোমরা একটু বড় আপু হয়েছো, বড়, তো এখন তোমরা ছোটোদেরকে বলছো হ্যাঁ বড় আপুর মুখে মুখে কথা বলিস না। না, এই কথাগুলো কি তুমি এক সময় শুনে আসছো, ছোটোবেলা থেকে তুমি বুঝে আসছো যে এভাবেই বলতে হয় ছোটোদেরকে। তো আসি আমরা একটু পোলাইট ওয়ার্ডটা একটু দেখি। কালচার আমরা লিখেছিলাম রিফাইনমেন্ট বা সিভিলাইজেশন, এলিভেশন। আসি পোলাইট, পোলাইট, gentle, gentle, courteous, courteous, polished, polished, okay. তারপর obliging, obliging একটা শব্দ আছে, obliging খুব অনুগত থাকার মতো, যে রেসপেক্টফুল, পোলাইট। আর অ্যান্টোনিম রুড অর ইমপোলাইট, impolite or rude. Gentle, courteous, polished, respectful, obliging, এগুলো হতে পারে। তারপর কি আছে স্পেশালি, আচ্ছা এল্ডার্স, এল্ডার্স শব্দটা তো আমরা জানি সিনিয়র অর ওল্ডার লিখতে পারি, ওকে, সিনিয়র অর ওল্ডার, এল্ডার অর্থ লিখতে পারি সিনিয়র অর ওল্ডার। সো especially your elder spoke. Possibly you at times grudged such schooling. তোমার হয়তো ওই সময়টায় তুমি তোমার রাগ উঠতো না, তোমার এটা ভালো লাগতো না, এত এত কি শিক্ষা, হ্যাঁ এত এত শাসন কেন, না এই শাসনটা, তোমার শাসনটার উপরে হয়তো তোমার এক ধরনের হেট্রেড কাজ করতো। সো গ্রাজ শব্দটা লিখি, গ্রাজ, grudge, G-R-U-D-G-E, verb, okay. Dislike, dislike, hate or resent, এটা কিন্তু RECENT, রিসেন্ট যেটা সাম্প্রতিক ওটা না, এটা গ্রাজ। dislike, hate, resent, ওকে। অ্যান্টোনিম দিতে পারো like or accept. Dislike, hate, resent, synonyms and antonyms like or accept. So তোমার এরকম স্কুলিং, এই যে স্কুলিং শব্দটা একটু বলি, যে education received at school, received at school, or এখানে যেটা বোঝাচ্ছে শিক্ষা বোঝাচ্ছে, হ্যাঁ সিনোনিমটা দিই তাহলে education or teaching. তো তোমার হয়তো এরকম
এই এত সারাক্ষণ এই যে তোমাকে যে শেখানো হচ্ছে, তোমার এটার প্রতি এক ধরনের রাগের জন্ম হতে পারে। এবং সামটাইম বলছে এখানে যে প্রবাবলি পসিবলি অ্যাট টাইমস ইউ হ্যাভ ইভেন প্রোটেস্টেড সাচ ডিসিপ্লিন শব্দতে আসি। আচ্ছা, প্রোটেস্ট শব্দটা আগে দিই। প্রোটেস্ট মানে কি? প্রতিবাদ করা না? প্রতিবাদ করা। প্রোটেস্ট, কমপ্লেইন হতে পারে, চ্যালেঞ্জ, আরেকটা শব্দ পাচ্ছি চ্যালেঞ্জ। প্রোটেস্ট, কমপ্লেন, চ্যালেঞ্জ, অপোজ, অবজেক্ট, ডিসঅ্যাপ্রুভ। কমপ্লেইন, চ্যালেঞ্জ, অপোজ, অবজেক্ট, ডিসঅ্যাপ্রুভ। হয়তো তুমি প্রতিবাদও করেছো। হ্যাঁ, তোমরা এত কড়াকড়ি করো, সারাক্ষণ কড়াকড়ির মধ্যে রাখো না, মা বাবার উপর অনেক সময় দেখা যাচ্ছে বিরক্ত হয়ে গেছো। হ্যাঁ, কিছু করতে পারি না তোমাদের জন্য, না? এগুলো তোমাদের খুব কমন ডায়লগ না? তোমাদের জন্য কিছুই করা যায় না, সব কিছুতে তোমরা ভুল ধরো, সবসময় তোমরা শেখাতে থাকো। এগুলো তোমাদের একটু কমন ডায়লগ মনে হয়। আচ্ছা, protested such ডিসিপ্লিনকে এখানে জিরান ফর্ম করেছে। মেইন ওয়ার্ডটা হচ্ছে ডিসিপ্লিন, রেগুলেশন কথাটা লিখে রাখো। ডিসিপ্লিন, ওকে, ডিসিপ্লিন। তাহলে এই যে সারাক্ষণ নিয়ম কানুন, রুলস অ্যান্ড রেগুলেশন, তোমার হয়তো এইগুলোর বিরুদ্ধে তুমি হয়তো বা এমনও হতে পারে যে তুমি প্রোটেস্টও করেছো ছোটোবেলায়। নাও সার্টেনলি ইউ নো দ্যাট ইউ কান্ট অলওয়েজ বিহেভ। এখন নিশ্চয়ই তুমি জানো যে ইউ কান্ট অলওয়েজ বিহেভ দ্য ওয়ে ইউ ওয়ান্ট। তুমি আসলে যখন যা ইচ্ছা সেরকম বিহেভ করতে পারো না কি? হ্যাঁ, পারা যায় না আসলে। তোমার ইচ্ছা হচ্ছে, গেস্ট বসে আছে তোমার ড্রয়িং রুমে, তোমার ইচ্ছা হচ্ছে তোমার ছোটো ভাইয়ের সাথে একদম সেরকম ঝগড়া করতে। ও তোমার ধরো তুমি খুব শখ করে একটা ছবি এঁকেছো, ও সেটার উপর পানি ঢেলে দিয়েছে বা কালো রং ঢেলে দিয়েছে। কত কিছুর জন্যই তো লাগে না, ভাই বোনের ঝগড়া লাগে। কিন্তু বাসায় বসে আছে গেস্ট, আবার একটু ভিআইপি গেস্ট হলে তো কথাই নেই। হ্যাঁ, হতে পারে তোমার আপু আম্মু কলিগ এসছে, যারা মানে মোস্ট অফেন তারা আসেন না আসলে। হ্যাঁ, হঠাৎ করে এসছেন, তো এর মধ্যে দেখা যাচ্ছে চিৎকার, বাসার ভেতর থেকে চিৎকার শোনা গেল, ধুমধাম কয়েকটা কিছু ভাঙারও আওয়াজ পাওয়া গেল। তো এরকম বিহেভিয়ার কি তুমি চাইলেই করতে পারবে? হ্যাঁ, বাইরের একজন বসে আছে, করাটা কখনোই উচিত হবে না। দেখো আবার, হ্যাঁ। তো তাহলে এবং প্রেজেন্স অফ আদার্স, এইটাই বলছে যে স্পেশালি, বিশেষত অন্য কেউ যখন থাকবে, আর বাইরের কেউ আছে ঠিক আছে, এখন বাবা মায়ের সামনে যা ইচ্ছা তা করতে পারবে এমনও কি ব্যাপার? বাবা মার সামনেও কি যা ইচ্ছা তা করাটা উচিত? বাবা মা হয়েছে বলেই তোমাদের সব কিছু মেনে নিতে হবে এরকম? বিষয়টা একটু ভেবে দেখো, কেমন? আচ্ছা, there are rules of behavior you have to follow in a company. We are social beings and have to consider the effect of our behavior on others, even if we are at home and dealing with our family members. এই কথাটাই বলছি যে আমরা আমাদের পরিবারের মানুষগুলোকেও বা কেন কষ্ট দিয়ে কথা বলবো, কেন তাদেরকে মনে আঘাত দেব? হ্যাঁ, আচ্ছা, there are rules of behavior that you have to follow in a company. তাহলে এখানে কিছু এটিকেটের ব্যাপার আছে। যখন তুমি অনেকের সাথে আছো, তুমি অনেক বন্ধু বান্ধবের মাঝে আছো, চট করে একজনের দুর্বলতা নিয়ে কথা বলা, তার উইকনেস নিয়ে হাসাহাসি করা, হ্যাঁ, এবং প্রথম মনে হয় না যে ওকে এটা নিয়ে একটু টন্টিং করছি বা ওকে এটা নিয়ে একটু হাস্যরস করছি, উই আর মকিং, সো এটা খুব মজা পাওয়া যাচ্ছে। কিন্তু একটা পর্যায়ে কিন্তু ওই মানুষটা হয়তো হার্ট হচ্ছে, এটাও কিন্তু তোমার একজন ভালো বন্ধু হিসেবে দেখা উচিত। তো তাহলে কিছু এটিকেট বা কিছু ম্যানার্সের এখানে বিষয় আসবে।
যখন তুমি অন্যের সাথে থাকো। কোম্পানিটা বলছে সঙ্গ, অন্যদের সাথে যখন থাকো। উই আর সোশ্যাল বিংস, এবং আমরা যেহেতু সামাজিক জীব এবং আমাদের এটা কনসিডার করতে হবে, আমাদের এটা মানতে হবে। উই হ্যাভ টু কনসিডার the effect of our behavior, the consequence. Effect means the consequence of our behavior on others. দেখা যাচ্ছে তোমার সামনে সে কিছুই প্রকাশ করেনি, যাকে নিয়ে তোমরা এত হাসাহাসি করছিলে, সে খুব মেনে নিচ্ছে এমনই একটা ভাব করেছে সবার সামনে, কিন্তু আলটিমেটলি খুবই হার্ট হয়েছে, কষ্ট পেয়েছে, এবং তোমার বিহেভিয়ারটা পরবর্তীতে আরেকজনের মনে কিভাবে দাগ কাটছে এগুলো একটু চিন্তা করতে হয়। আচ্ছা, একটা ছোট্ট ভিডিও দেখাবো এখন। আমি তোমাদেরকে ট্রাফিক এডুকেশন শুরু করেছিলাম জাপানিজ চিলড্রেন, ওরা ছোটোবেলা থেকেই ট্রাফিক মানে রাস্তা পার করা নিজেরা শেখে, এবং তাদের মধ্যে এত ছোটোবেলা থেকেই অন্যের ফিলিংসকে রেসপেক্ট করার একটা মানে এই প্র্যাকটিস করা, এটাও একটা তাদের প্র্যাকটিস যে আমরা অন্যের ফিলিংসকে রেসপেক্ট করব। তারা খুব অল্প বয়স থেকে এটি শিখে, ঠিক আছে? তো আমি ক্লাসটা এতটুকুই রাখছি। ইভেন ইফ উই আর অ্যাট হোম অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, এইটাই বলছে যে যখন আমরা অন্যের সাথে থাকবো তখন আমাদের বিহেভিয়ার, আমাদের কিছু রুলস অফ বিহেভিয়ার আমাদের ফলো করতে হবে, এবং অন্যের উপর এটির প্রভাব সম্পর্কে আমাদের একটু বুঝতে হবে যে আমি যেভাবে কথা বলছি, যেভাবে কাজ করছি, যে আচরণটা করছি, এটার প্রভাবটা আরেকজনের উপর কেমন পড়ে। এবং ইভেন ইফ উই আর অ্যাট হোম, এমনকি আমরা যখন বাসায় থাকি এবং আমাদের ফ্যামিলি মেম্বার্সদের সাথে ডিল করছি, সেক্ষেত্রেও আমাদের অ্যাটিটিউডটা কেমন হওয়া উচিত। সো যেটা বলছিলাম যে এই যে অন্যের ফিলিংসকে রেসপেক্ট করা এবং প্রথম থেকেই যে রেসপেক্ট দেওয়া শেখা, এটা ছোটোবেলা থেকে ওরা কীভাবে অ্যাডপ্ট করছে আমরা ভিডিওটা একটু দেখি। This car stops for kids who want to cross the street, and as a way of saying thank you, watch what they do next. This is what you call respect. This might be a rare sight for most of the world, especially from children this age, but not in Japan. Here, even if they're in a hurry, they never forget to pay respect. Japanese kids are even polite to machines. And in the world where there is too much rudeness, Project Nightfall needs to investigate how the hell Japanese kids are different from the rest of the world. Well, first of all, while most schools teach only academic knowledge, in Japan, children are being also taught good manners, and it starts before they even reach school. How I brought up, or how my mother taught me what I was doing wrong, is usually to think of other people's feelings. They are taught how to be independent and have sense of responsibility by letting them go to their schools on their own every single day, no matter the age. I'm not kidding. In Japan, parents don't escort their kids to school, and once they reach the school, they are taught how not to be spoiled by serving their own food, doing their dishes, cleaning their mess. What's crazy about it is that it's so effective that in many Japanese schools there are no janitors. No janitors because the children are the janitors. And once that young kid is back home, politeness doesn't stop. Just look at this adorable little girl who offers her mother help by buying stuff from the store alone. And on the way to the store, she even knows exactly how to recycle trash. What a beautiful side of good manners, a result of a system and tradition that in Japan people practice for more than 60 years now. It's a culturally indoctrinated understanding that children are supposed to be independent by the time they start grade school, really. So that's age 6. It is no secret that our childhood has an impact on our adulthood. And that is exactly why adults in Japan are also ultra polite. Just look at these people patiently waiting for passengers to get off the train before they can enter. No cutting in line, even on escalators. As someone who used to live in London, I really see this as an impressive thing.
And remember how I showed you kids being janitors? Well, in one World Cup, the Japanese audience literally cleaned after the game. What you're looking at now is an amazing example of good manners taught from young age. Impressive good manners in a huge country. After all, Japan's population is 126 million people, and yet it's considered one of the most disciplined, organized, and cleanest countries. They also have one of the lowest crime rates in the world. And all of this is a proof that no one is born rude or aggressive. Most often, bad behavior is being taught at the level of home, at the level of school, and even at the level of the whole country. And so, as we look at these children being so nice, as we look at these adults living in unity, acting so politely, I hope you can help me share this video to send an important message that if we want our children to grow into selfless, loving, kind, and responsible people that we can be proud of, it all starts with us. So I hope you enjoyed the video. So that's all for today. See you in the next class. Wish you all the best. Thank you.